চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH ময়ূক মানে মিনমিনে নয়, চোখে চোখ রেখে মানুষের হয়ে কথা। ময়ূক মানে ভারত বিরোধীদের পর্দা ফাঁস। ময়ূক মানে ভণ্ড সেকুলার আর বুদ্ধিজীবীদের মুখোশ টেনে খুলে ফেলা। ময়ূক মানে বাংলা সাধু সন্ত সনাতনীদের কণ্ঠস্বর। নিমিত্ত হ্যাঁ, ময়ূকের লড়াইটা গোটা বাংলার জন্য। বাংলা বাঁচলেই ভারত বাঁচবে। এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস, ওটা হাওড়া ব্রিজ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ময়ূক ততদিন অবধি চিৎকার করে যাবে যতদিন না সত্যিকারের উন্নয়ন হয়। ময়ূক ততদিন অবধি চিৎকার করবে যতদিন না মানুষ পরিত্রাণ পায়। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ময়ূক, আমরা রিপাবলিক বাংলা। গোল্লা 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 অশ্বডিম্ব অশ্বডিম্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন SIR আটকে দেবেন, আটকানো গেল না, তৃণমূল কংগ্রেস অশ্বডিম্ব পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে মাইক্রো অবজারভার পোস্টটাকেই উঠে দেবেন, ওঠানো গেল না, উল্টে জুডিশিয়াল অফিসারদেরকে বসিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা ফেল। যদি শিরোনাম করতে হয়, হেডলাইন করতে হয়, কাল সকালে খবরের কাগজের হেডলাইন কি হবে? কাল সকালে খবরের কাগজের হেডলাইন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই ফেল করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না, শেষ প্রচেষ্টাও ব্যর্থ হলো। কেন বলছি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কিসের জন্য গেছিলেন? এই যে চারপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI দ্বারা নির্মিত ছবি, সেই ছবিগুলো তৃণমূল কংগ্রেস বিভিন্ন পাড়ায় পাড়ায় টাঙিয়েছে না। জনতার হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী SIR রুখে দেবেন, এত সমস্যা দূর করবেন মুখ্যমন্ত্রী, কিচ্ছু হলো না। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু SIR তো আটকানো গেলই না, নেটফল 0। মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সুপ্রিম কোর্টে যাওয়া? আমি এক এক করে ছবিগুলো দেখাতে বলবো। গাড়ি থেকে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি থেকে নেমে সুপ্রিম কোর্টে সোজা চলে গেলেন, চিফ জাস্টিসের যে রুম সেই রুমে চলে গেলেন। সেই ছবিটা একবার দেখবো সাইডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এতটা পরিশ্রম করলেন, এই যে সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সুপ্রিম কোর্টে গিয়ে একটা চেষ্টা অন্তত করা, নেট ফল 0। কোন কোন ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 0 পেলেন? এই যে গাড়িতে ওঠা, বৃথা চেষ্টা, এই যে হাত নাড়ানো, হাসি মুখ, রাজনীতিবিদ তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই জানতেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করে উঠতে পারেনি। এই যে হাসি হাসি মুখটা, এটা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মিথ্যে আশ্বাস দেওয়ার জন্য যে সব ঠিক আছে। তিনি প্রথম দিনেই জানতেন কিচ্ছু ঠিক নেই। রাজনীতিবিদ তো, মুখে হাসি লেগেছিল। কিংবা এর পরের ছবিটা আমি যদি দেখাই, পাশে চালাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করিডোর দিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টের করিডোর দিয়ে হাত জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, গোল্লা পেলেন। এত যে পরিশ্রম করলেন, ভাবুন তো, কলকাতা থেকে, কালীঘাটের বাড়ি থেকে দমদম বিমানবন্দরে যাওয়া, দমদম বিমানবন্দর থেকে প্লেনে করে দিল্লি বিমানবন্দরে নামা, দিল্লি বিমানবন্দর থেকে দিল্লির বঙ্গভবনের গাড়ি করে বঙ্গভবনে যাওয়া, বঙ্গভবন থেকে পরের দিন সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে উঠে চিফ জাস্টিসের ঘরে ঢোকা, এই এত পরিশ্রম নিটফল 0। অশ্বডিম্ব পেল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের আর কিচ্ছু রইল না। বাংলায় আজ থেকেই যেন আধা অর্ধ কেন্দ্রীয় শাসন শুরু হয়ে গেল। আরেকটা ছবি দেখাবো। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন নাকি, প্রথমত ওটা সওয়াল ছিল না, ইন পার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু কথা বলতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যা বলতে চেয়েছিলেন, সেগুলো শোনা হয়েছে কিন্তু মানা হয়েছে, যেটা সংবিধান স্বীকৃত। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনি, রিমাইন্ড করি। Sir, what about they have only first phase 58 lakhs deleted? They didn't have any scope to appeal even Form 6. Number two, the second phase, 1 crore 30 lakhs. Only my request would be, whatever the system is maintaining the other state, they are only targeting Bengal. Only for Bengal, they appointed these micro observers. Not the forum, Melody. Yes, for to bulldoze the West Bengal people. Sir, my humble submission will be, sir, the logical discrepancy case not to be deleted, and there should be, as it is, it should be cleared by the DO and the ERO, not with the micro observer, not with the role observers. দেখুন, প্রতিবার আমার বলতে এটা খারাপ লাগে, আমাকে বলতে হচ্ছে, কারণ মিনমিনে মিডিয়া এগুলো নিয়ে কথা বলবে না। মিনমিনে মিডিয়া এটা নিয়ে স্পষ্টভাবে কোনো শো করবে না। মিনমিনে মিডিয়ার প্রবলেমটা হচ্ছে, মিনমিনে মিডিয়া পিআর এক্সারসাইজ করতে যাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে, আর যারা শূন্য তাদেরকে প্রাসঙ্গিক করে 1 ঘন্টা 2 ঘন্টা খানেক বিরাট বড় বড় বক্তব্য রাখতে দেবে। কিন্তু এই বিষয়টা তো জানাতে হবে বাংলার মানুষকে। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচার করছেন তিনি নাকি জয়ী, তার কথাই নাকি শোনা হয়েছে, কি কথা শোনা হয়েছে তার তো জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরটাকে বন্ধ করে দিতে, মাইক্রো অবজারভারকে বন্ধ করে দিতে, ইলেকশন কমিশন যে কাজটা করছে সেই কাজটাকে বাতিল করে দিতে, 2024-এর যে নির্বাচন বা 25-এর যে ভোটার তালিকা তার উপর ভিত্তি করে 26-এর নির্বাচনটা করতে। কিচ্ছু মানেনি সুপ্রিম কোর্ট, কিচ্ছু মানেনি। এবং এটা নতুন নয়, আমি বলছি না গোল্লা 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 গোল্লা। তৃণমূল কংগ্রেস গোল্লার বেশি কিছু পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস মস্করা করে না সিপিএমকে নিয়ে, তৃণমূল কংগ্রেসই ভোটের আগে গোল্লা পাচ্ছে। 0 অশ্বডিম্ব প্রাপ্তি হলো, অশ্বডিম্ব। এক এক করে আমি বলবো যে কেন সুপ্রিম কোর্টে এই অশ্বডিম্বে পাওয়া, বা তার থেকেও ভয়ঙ্কর, রাজ্যে মোটামুটি অর্ধ কেন্দ্রীয় শাসন বা বিচার ব্যবস্থার আওতায় চলে গেল গোটা পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বা তৃণমূল কংগ্রেসের ডানা ছেটে দেওয়া হলো। এটা তৃণমূল কংগ্রেস বুঝতে বুঝতে হয়তো কাল সকালটা হয়ে যাবে। কিন্তু এই ছবিটা বাংলার মানুষ দেখুক, সংখ্যালঘুরা দেখুক, আদিবাসীরা দেখুক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখুক, এবং দেখে তারা এবার উপলব্ধি করুক মমতা বন্দ্যোপাধ্যায় কতবার মিথ্যা কথা বলেছিলেন। মনে নেই, সিএ বলেছিলেন আটকে দেবো, সিএ হলো। যা যা বলেছিলেন তিনি আটকে দেবেন, রুখে দেবেন, বন্ধ করে দেবেন, সেগুলোই যেন হই হই করে বেশি বেশি হয়েছে। আবার মনে করাচ্ছি, যা যা বলেছিলেন হবে না, নিচে টিক মেরে মেরে সেগুলো হয়েছে। যা যা বলেছিলেন আমি বেঁচে থাকতে করতে দেব না, টিক মেরে মেরে, ডবল টিক, সবুজ রঙের টিক মেরে মেরে হয়েছে, বা তিনি হতে দিয়েছেন। এটা বাংলার তৃণমূল কংগ্রেস প্রেমীরা ভাবুক যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই অসহায় হয়ে পড়েছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লেভেলের পর ছেড়ে দিচ্ছেন, হতে দিচ্ছেন, যেরকম ওয়াকফটা হতে দিলেন। দেখুন, বেঙ্গলেও কেয়া করবো, কোথা থেকে কেয়া করবি তুই? প্রয়োগ করতে দেবো আমরা, কোন রকম কিছু করতে আমি দেবো না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেবো না। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोग को दिल में दुख हुआ है वहां का प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। Please remember, when Didi is here, Didi will protect you and your property. जैसे बिहार में
40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। একটা প্রাচীন বাংলা প্রবাদ আছে, যে মেঘ গর্জায় বেশি সেই মেঘ বর্ষায় না। আমি তৃণমূল কংগ্রেসের এই গর্জন দেখে মাঝে মধ্যে মনে হয় যে তৃণমূল কংগ্রেস আসলে বর্ষাবে না, এবং সত্যিই বর্ষাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যে যে জিনিস নিয়ে হুমকি দিয়েছিলেন, ধমক চমক দিয়েছিলেন, এগুলো দিয়েছিলেন কেন? অ্যারোগেন্স, অহংকার? না। দেখবেন ভয় পেলে লোকে ভয় দেখায়। তৃণমূল কংগ্রেস এবার যেন ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস এবার যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝতে পারছে, এবং সে কারণে জান কবুল এই লড়াইটা লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার হিসেবে বিখ্যাত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আবার করার চেষ্টা করছেন। হয়তো নেট প্র্যাকটিস করছে তৃণমূল কংগ্রেস, ওয়ার্ম আপ করছে তৃণমূল কংগ্রেস, কারণ এরপরে সত্যিই বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসকে নিজের দায়িত্বটা পালন করতে হবে দেশে এবং রাজ্যে। কিন্তু আজ যেটা হলো সেটার ব্যাখ্যাটা কি? সুপ্রিম কোর্টে আপনারা জানেন আজ কি কি হয়েছে, কোর্ট আজ কি কি বলেছে। এসআইআর নিয়ে আজকের মামলা ছিল, আজকে কোর্ট অর্ডার দিয়েছে। কোন কোর্ট? সুপ্রিম কোর্ট। যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছেন, বলতে পেরেছেন কেন, তাই নিয়ে অনেকের ক্ষোভ বিক্ষোভ অভিমান ছিল। কিন্তু একটা জিনিস প্রমাণিত, সুপ্রিম কোর্ট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকেও সুযোগ দিয়েছেন কথা বলার। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলতে পারবেন না আজকের এই রায়ের পরে যে মাননীয় উচ্চ ন্যায়ালয় বা শীর্ষ আদালত তারা এক পক্ষের কথা শুনে এরকম একটা অর্ডার দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনেছেন, পাত্তা দেননি হন্ত। কি কি বলেছেন আজ কোর্ট, আজ কি কি বলল সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে আজকের এই বিতর্ক কেন? দুটো পয়েন্টে বিতর্ক। আজকে যা হলো, জুডিশিয়াল অফিসারদের দিয়ে বাংলায় এসআইআর প্রসেস শুরু করানো, এটা নজিরবিহীন। এবং সেখান থেকে ময়ূকের দুটো প্রশ্ন। এক, এবার বিচার বিভাগের আওতায় কি পশ্চিমবঙ্গ চলে গেল? মানে এতদিন জানতাম এক্সিকিউটিভ তারা এই কাজগুলো করে, কোর্ট বা জুডিশিয়ারি তারা শুধুমাত্র আদেশ দেয়, এবার আদেশ দেওয়ার পরে কাজটাও ইমপ্লিমেন্ট করবে কোর্ট। তাহলে কোর্ট যদি এসআইআর করতে পারে, কোর্টের পর্যবেক্ষণে বা একেবারে সরাসরি আওতায় কেন বাংলায় ভোটটা হবে না? সুপ্রিম কোর্ট তাহলে মনিটরিং করুক, বাংলায় ভোটটা সুষ্ঠুভাবে হোক। দ্বিতীয় প্রশ্ন, আজ রাত থেকেই অর্ধেক কমিশন শাসন বাংলায় বা কেন্দ্রীয় শাসন বাংলায়, বা এমন এক শাসন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত নেই। আজকে কোর্ট কি কি বললো এক ঝলকে যদি দেখে নি। কোর্ট আজকে কি কি বললো? সুপ্রিম কোর্ট আজ জুডিশিয়াল অফিসার নিয়োগ করলো, এবং তার পাশাপাশি বলল যে আনপ্রেসিডেন্টেড সময়, অভূতপূর্ব এক পরিস্থিতিতে আমাদের অভূতপূর্ব কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। এসআইআর হবে হাইকোর্টের তত্ত্বাবধানে, এবং মাথায় রাখুন হাইকোর্টের যারা বিচারপতি তারা কিন্তু রাজ্য সরকারের কর্মী নন। আধিকারিক নিয়োগ করবে হাইকোর্ট, জুডিশিয়াল অফিসার নিয়োগ করবে হাইকোর্ট। আবারও বলছি, হাইকোর্টের বিচারপতিদের মাইনে আসে কনসলিডেটেড ফান্ড থেকে। প্রত্যেক জেলার জন্য এই নিয়োগটা হবে। মানে ভাবুন কতটা লজ্জার যে জেলা শাসকের জায়গায় জেলার এডিজি র্যাঙ্কের যারা বিচারপতি বা বিচারক রয়েছেন তারাই কাজটা করবেন। বর্তমান অফিসার এবং অবসরপ্রাপ্ত বিচারক এখন এসআইআর এর মনিটরিংটা করবেন। এই মনিটরিংটা করার কথা ছিল আন্ডার সেক্রেটারি, জেলা শাসক লেভেলের অফিসারদের, সাহায্য করবেন কমিশনের কর্মীরা। প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে বোধহয়, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তাহলে নিজের দায়িত্ব কি পালন করেননি? তথ্যের অসঙ্গতি যাচাই করবেন আবার সেই বিচার ব্যবস্থা। ভোটার লিস্ট নিয়েও নির্দিষ্টভাবে বলা হয়েছে ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে থাকবে।
মানে কোনো তাড়াহুড়োর কোনো জায়গা নেই, অসম্পূর্ণ তালিকাই প্রকাশ হবে, সম্পূর্ণ তালিকা প্রকাশের জন্য আরও সময় দেওয়া হবে। ভাবুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, যে পরিস্থিতির মোকাবিলায় এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টকেও নামতে হচ্ছে। আমি যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, মিডিয়া কোঅর্ডিনেটর, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সহ সভাপতি রাজ্য বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী ভট্টাচার্য, রাষ্ট্রবাদী, এবং জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ, কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আমি প্রথমে জগন্নাথ চট্টোপাধ্যায় আপনার থেকে বোঝার জন্য, মানে কেসটা কি দাঁড়ালো, মানে বিচার ব্যবস্থা বা জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর মতন একটা প্রসেসে ইনভলভ হয়ে পড়ছে, মানে এটা তো আনপ্রেসিডেন্টেড বোধ। আমি অন্তত মনে পড়ছে না যে এরকম কিছু হয়েছে এর আগে। মানে মানে হাফ রাষ্ট্রপতি শাসন জারি হলো, হাফ কমিশন শাসন জারি হলো, মুখ্যমন্ত্রীর ডানা চেটে দেওয়া হলো, কি ব্যাপারটা কি হচ্ছে? দেখুন, ভারতবর্ষের গত 70-75 বছরের নির্বাচন পরিচালনার ইতিহাসে কখনো কোর্ট সরাসরি নির্বাচন কমিশনের এখতিয়ারে বা ডোমেনে ঢুকে পড়েনি। সম্ভবত এটা প্রথমবার। এক্সট্রাঅর্ডিনারি মানে হাইলি এক্সট্রাঅর্ডিনারি কেস হলো, এবং এক্সট্রিম এক্সট্রাঅর্ডিনারি কেস, যেখানে সরাসরি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ডোমেনে ঢুকলো। আমরা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, লোকে পশ্চিমবঙ্গে শান্তিতে থাকার জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি করতেন। আজ থেকে পশ্চিমবঙ্গে বিচার বিভাগীয় শাসন কায়েম হলো। কারণ আপনারা জানেন, আর এক পক্ষকালের মধ্যে হয়তো রাজ্যে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যেত, নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন চলে যেত। তার ঠিক 15 দিন আগে বিচার বিভাগীয় শাসনে আমাদের রাজ্য চলে গেল। প্রথম তো বড় ঘটনা হচ্ছে এটি। এবং আর সিইও দপ্তরে নয়, নির্বাচন কমিশনে নয়, আগামীকাল হাইকোর্টে প্রধান বিচারপতির চেম্বারে রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, সিইও তাকে ডেকে মুখ্য সচিব প্রধান বিচারপতি বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে ঠিক হবে কিভাবে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ পদমর্যাদার অফিসারদের দিয়ে 294টি বিধানসভা কেন্দ্রে এখন ইলেকশনের রেজিস্ট্রেশনের, মানে ভোটার তালিকার নাম ঢোকানো বা বাদ দেওয়া ইত্যাদির কাজ হবে। আপনি ভেবে দেখুন, হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ হবে কোন ভোটারের নাম উঠবে, কোন ভোটারের নাম বাদ যাবে। এবং একই সঙ্গে আজকে সুপ্রিম আগে মানে হাইকোর্টের কোনো কালে হয়নি। আমি আরও কিছু ঘটনার কথা বলছি যে, এবং ডিএম এবং এসপি, সুপ্রিম কোর্টের আজকে অবজারভেশন, এখনো কোর্টের অর্ডার আমরা হাতে পাইনি, অবজারভেশনে বলে দেওয়া হয়েছে ডিএম এবং এসপিদেরকে কোর্টের ডেপুটেশনে চলে যেতে বলা হয়েছে। কোর্ট অফিসার হিসাবে কার্যত যতটুকু অবজারভেশনে পাওয়া যায়, কোর্ট অফিসার হিসাবে তারা কাজ করবে। ইলেকশন কমিশনের ডেপুটেশনে ছিল, কিন্তু এই প্রক্রিয়া যতদিন পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশন চলবে ততদিন পর্যন্ত তারা জুডিশিয়াল অফিসারদের অধীনে কাজ করবেন। এবং তাতে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন এবং কটি থাপ্পড় খেয়েছেন তৃণমূল কংগ্রেস? দেখুন, তৃণমূল কংগ্রেসের থাপ্পড় নাম্বার 1, সুপ্রিম কোর্ট আগে 9 ফেব্রুয়ারির অর্ডারে বলে দিয়েছিল যে ইয়ারওরাই ফাইনাল ডিসপোজাল করবে। আজকে সুপ্রিম কোর্ট ইয়ারওদের ভূমিকা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ইয়ারওদের পরিবর্তে জুডিশিয়াল অফিসার লাগাতে বাধ্য হলো, অর্থাৎ অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ পদমর্যাদার অফিসাররা। এই জায়গাতেই আমার প্রশ্ন, জগন্নাথ দা, মানে যেহেতু আজকে কোনো বিতর্কের জায়গা নেই, আপনাদের চারজনের থেকেই আমি বোঝার চেষ্টা করছি, আমার মতন অনেক দর্শক গ্রামে গ্রামে বোঝার চেষ্টা করছে, এই জাজ সাহেব যারা, তারা তো রাজ্য সরকারের, মানে রাজ্যে কাজ করেন, তাদের নিরাপত্তা রাজ্য সরকারের অনেকে দেন, এবং বিজেপিরই একটা অংশ থেকে এই প্রশ্নটা উঠছে যে এর তৃণমূল কংগ্রেস মুচকি হাসছে না তো, যে জেলায় জেলায় যে কোর্টগুলো, জুডিশিয়াল অফিসার, তাদের একটা শ্রেণী, তারা আবার পক্ষপাত দুষ্ট হবেন না তো? এটা অনেকে প্রশ্ন করছেন। দেখুন, লোয়ার জুডিশিয়ারির উপর যে চাপ থাকে শাসক দলের, সেটা সবাই জানে, এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট একদম হায়ার জুডিশিয়ারি থেকে আসা কার্যত অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ পদমর্যাদার অফিসারদের রেখেছেন। মনে রাখবেন যে ইয়ারওদের কাছে যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটরা থাকেন, এসডিএমরা থাকেন, তারা একটা বিচার বিভাগীয় পার্ট তাদের রয়েছে, কোয়াসি জুডিশিয়াল পার্ট রয়েছে। কারণ নাম গ্রহণ করা বা বাদ দেওয়ার জন্য তাকে একটা স্পিকিং অর্ডার লিখতে হয়, অর্থাৎ একটা জুডিশিয়াল মাইন্ড দরকার। কোর্টও তাই বলেছে, এবং সেই কারণে সেই জায়গা থেকে যে এত যখন বাদ বিবাদ হচ্ছে নাম তোলা বা নাম রাখা নিয়ে, সেজন্য একজন কোর্ট জুডিশিয়াল অফিসারকে দেওয়া হয়েছে, তিনি বসে খুঁটিয়ে দেখে সেখানে অর্ডার করবেন। প্রয়োজনে যদি বাংলাদেশি ধরা পড়ে, রোহিঙ্গা ধরা পড়ে, ভুয়ো সার্টিফিকেট নথি ধরা পড়ে, ধরুন 87 সালের আগের বার্থ সার্টিফিকেট, 87 সালের পরে বার্থ সার্টিফিকেট লাগবে, সেই বার্থ সার্টিফিকেট যদি গত মাসে ইস্যু হয়ে থাকে,
বলতেই পারেন এসপিকে সেই জজ সাহেব যে এক্ষুনি অভিযোগ দায়ের করুন। তাই আমি থাপ্পড় নাম্বার 1 বলছি, ইয়ারোদের অধিকারটুকু গেল, কোর্ট গত 9 ফেব্রুয়ারি যা দিয়েছিল তা সরিয়ে নিয়েছে। 2 নম্বর, এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একটা ভয়ঙ্কর সতর্কীকরণ কোর্ট দিয়েছিল, ডিজিপিকে একবার সুযোগ দিয়েছিলেন, আজকে স্পষ্ট বলে দিয়েছেন যে যা পরিস্থিতি আপনাকে আবার একটা আলাদা এফিডেভিট দিতে হবে, এবং যারা এসআইআর এর আধিকারিকদের উপর চড়াও হয়েছিলেন, কথা বলেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আপনি কি করেছেন দেখবো, নাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। 3, মাইক্রো অবজারভারদের নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে সওয়াল করেছিলেন, এবং আজকেও রাজ্য সরকারের আইনজীবীরা বারবার বলতে শুরু করেছিলেন যে রাজ্য সরকারের দেওয়া যে 8,500 গ্রুপ বি অফিসার তাদেরকে যে কোনো মূল্যে দেওয়া হোক মাইক্রো অবজারভারের কাজ। কোর্ট সেটাকে ওভাররুল করেছে, মাইক্রো অবজারভারদের দেয়নি। এবার সম্ভাবনা কি আছে, এই এতগুলো হলো, জুডিশিয়াল অফিসারে হিয়ারিং করলেন, এর মাঝখানে কোর্ট কিন্তু বলল সম্ভাবনা 1, ভোট পিছিয়ে যেতে পারে। কেন? কারণ 50 লক্ষ মানুষকে নিয়ে স্পেশাল রোল অবজারভার, মাইক্রো অবজারভার, তাদের এলডি বলুন, আনম্যাপ বলুন, তাদের কোনো না কোনো অভিযোগ আছে, এদের ডকুমেন্ট আপলোড হয়নি, এদের ডকুমেন্ট ভুল, এদের কারোর পেপার কাটিং, সাদা কাগজ, এবং ওই 13টি ডকুমেন্টের মধ্যে ভ্যালিড ডকুমেন্ট নেই, এদেরই ক্লেমস অ্যান্ড অবজেকশন করতে হবে। এখন জুডিশিয়াল অফিসাররা যদি এদের ক্লেমস অ্যান্ড অবজেকশন করতে পারে, তাহলে এই ক্লেমস অ্যান্ড অবজেকশন যা রাজ্য সরকারি অফিসাররা এতদিনে করতে পারলো না, 28 তারিখে যদি ভোটার তালিকা প্রকাশিত হয়, তাহলে এই 7 দিনে করতে পারবে কি? আমি আর 30 সেকেন্ড নেবো ময়ূক, পারবে না। তার ফলেতে কি হবে? ভোট পিছিয়ে যেতে পারে, এবং বিচার বিভাগীয় ভোট যদি পিছিয়ে যায় তাহলে কাউন্টিংটা কেন এই কোর্ট মনিটরিং এ হবে না? তাহলে পুরো জিনিসটা কেন একদম ইডেন গার্ডেনে মিলিটারি দিয়ে বা সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে করা যাবে না? 100% প্রতি জেলায় কেন এটা সম্ভব নয়? এবং আমি তো 12টার পরে আমি শুনি আপনাদের দলের বিভিন্ন লোক তাদেরকে বের করে দেওয়া হয়, এই প্রসেসটা কেন বন্ধ করা যাচ্ছে না? প্রথম সম্ভাবনা যেটা হচ্ছে যে এই বিচার বিভাগীয় শাসন আস্তে আস্তে রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যেতে পারে যদি ভোটার তালিকা সময়ে প্রকাশিত না হয়। দ্বিতীয় একটি সম্ভাবনার কথা আজকে সুপ্রিম কোর্ট যেটা ডিরেকশনে বলেছেন যে 28 তারিখ যে হিয়ারিং কমপ্লিট হয়েছে তাদের নাম আপনারা ভোটার তালিকা প্রকাশ করে দিন, পরবর্তীকালে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাবে। তার মানে 50 লক্ষ ভোটারকে বাদ দিয়ে যাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন রয়েছে, সম্ভাবনা 2, ভোটার তালিকা নির্বাচন কমিশন বের করে প্রকাশ করে দিতে পারে, এবং এই 50 লক্ষ হিয়ারিং জবে হবে, তবে তারপর তাদের সাপ্লিমেন্টারি হিয়ারিংয়ে ভোটার লিস্টে নাম উঠবে। সম্ভাবনা হচ্ছে এই 50 লক্ষ মানুষ সামনের ভোটে ভোট দিতে পারবে না, যাদের অনেকে মুসলমান রয়েছে। এবং আমি বলছি ময়ূক, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের খেলাটা আপনারা ধরতে পারেননি। উনি এই হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মিম, এদের আস্ফালন এবং সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তাদের দিকে চলে যাওয়ার ফলেতে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করেছিল যাতে মুসলমানেরা এবার ভোটে ভোটই দিতে না পারে, আর তাই সেই কারণে দীর্ঘ প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়ে লড়াইটা আলটিমেটলি যেটা হলো পশ্চিমবঙ্গে 50 লক্ষ মানুষ এবারে হয়তো ভোটই দিতে পারবে না। এবং তার ফলেতে যেটা হবে যে এই জুডিশিয়াল অফিসারের প্রচুর অফিসার এরপরেও যেটা ইয়ারোদের শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখন যেটা সবচেয়ে বড় ব্যাপার দেখার, যে সবকিছুই তো এখানকার মাননীয়া বলেন আমি মানবো না, সুপ্রিম কোর্টের এই নির্দেশকে উনি কবে বলছেন যে আমি এটাও মানবো না, আমি আলাদা দেশ চালাই, আমার দেশ আলাদা নির্বাচন হবে। মানে উনি এনআইএ তদন্ত আটকে দেবেন, উনি সমস্ত কিছু করে দেবেন, আইপ্যাকের ক্ষেত্রে হবে না, তাহলে তো গোটা দেশে একটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হবে। আমি জগন্নাথ দা আপনার কাছে আসবো, 2 জগন্নাথ দা এবং বিমল দা, সব্যসাচী আপনাদের কাছে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন, এবং এটা যখন উনি বলেছিলেন তখন আমরা ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশি আছে। প্রথমত তৃণমূল কংগ্রেস এটা মানতেই চায়নি যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি বা রোহিঙ্গারা আছে। রিপাবলিক বাংলা সর্বপ্রথম বাংলা মিডিয়াতে, এখনও আমি জানি না সিনিয়র মিনমিনে হয়তো অপ্রাসঙ্গিক কিছু বিষয়কে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। বিভিন্ন পিআর এক্সারসাইজ এখন মিনমিনেরা করতে চলে গেছে। তারা ঘুনি বস্তি দেখায়নি, তারা মাসুদ কলোনি দেখায়নি। আমরা আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা আমাদের খুব খুব অদ্ভুত লেগেছিল। কটা রোহিঙ্গা পেলেন ভোটার লিস্টে? এখন মাইক্রো অবজারভারদের যে সমস্ত বক্তব্যগুলো শুনছি এবং তার পাশাপাশি যে সমস্ত ডেটা আসছে, এটা নিয়ে আমি আলাদা শো করেছি। 2700 বাংলাদেশিরা ভোটার লিস্টের মধ্যে ছিল, তাদের নাম বাদ গেছে। আরও এরকম কত লোক আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন সেটা বোধহয় এবার তৃণমূল কংগ্রেসের জন্য ব্যাকফায়ার করবে। নতুন করে আবার জুডিশিয়াল অফিসাররা এই পুরো যে ছাঁকনির কাজটা এটা শুরু করছেন কাল থেকে। মানে আমি জানি না এই বাংলায় একটা এসআইআরকে কেন্দ্র করে কি না কি দেখবে এবার বাংলার মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, এই রোহিঙ্গা কোথায়, বাংলাদেশি কতজনকে পেলেন ভোটার লিস্টে, এবার দেখুন, রুকো তো সবর করো, সোমবার থেকে দেখুন আর কতজনকে পাওয়া যায়। এবার জজ সাহেবরা দেখতে শুরু করবেন, সবাইকে সব কাজ করতে বাধ্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী।
কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। কতজন বাংলাদেশিকে পেলেন সেটার উত্তর এবার জুডিশিয়াল অফিসাররা দেবেন। কিন্তু শুভেন্দু অধিকারী রাত 8টায় জবাব চায় বাংলার এই টপিক নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল বিরোধী দলনেতাকে, তিনি কি বলেছেন একবার শুনে নিন। মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল যে 2024 লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট হোক, মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে। তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে। সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না। এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোট চোর তৃণমূল কংগ্রেস যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায়, মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে, মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ, যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে আমি স্বাগত জানাই। বিমলদা, আপনার কাছে আমি যখন আসছি তখন বাজে রাত 8:25। আমি, আপনি এবং আমাদের মতন প্রচুর মানুষজন যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, তারা হয়তো কাল সকাল থেকে একটা নতুন অভূতপূর্ব জিনিস এই বাংলায় দেখবেন। মানে জজ সাহেবরা এখন SIR এর কাজেও ঢুকে পড়লেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, সেই প্রশাসনটা নাল অ্যান্ড ভয়েডের জায়গায় বোধহয় এবার একটু একটু করে চলে যাচ্ছে। তারপরেও তৃণমূলের লজ্জা হবে না? না দেখো, একটা কথা বলি, আগে তোমার একটা বক্তব্যের আমি একটু বিরোধিতা করি। আচ্ছা। তুমি বললে যে উনি এখন নেট প্র্যাকটিস করছেন কারণ উনি বিরোধী নেত্রী থাকতে পারেন ইত্যাদি ইত্যাদি। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিই, আর 3 মাস পরে যখন হারবেই তৃণমূল কংগ্রেসটা, দলটাই উঠে যাবে। তা দল উঠে গেলে উনি কার নেত্রী হয়ে থাকবেন? এক ওয়ান ম্যান আর্মি চলতে পারে, কিন্তু পলিটিক্স আমি শুনছি উনি বামপন্থী হওয়ার জন্য বিভিন্ন বাম নেতা, বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে নিজের দলে নিয়ে নাকি ব্র্যান্ড রিকালেক্ট করছেন, চেঞ্জ এটা করছেন। তো একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, ওই সিপিএম যারা বারবার ওই কী সব বিজেমূল বলতো, আসলে ব্যাপারটা যে সিপিএমূল ও তো প্রমাণ হয়ে গেছে। 2021-এর পরে সিপিএমের মিডল আর লোয়ার র্যাঙ্কিং সমস্ত চোর ক্রিমিনালগুলো ঢুকেছিল তৃণমূল কংগ্রেসে। বদলা নয় বদল চাই বলে ওরা সব ঢুকে গেছিল পিঠ বাঁচাতে, তাদের দিয়েই তো যা খুশি তাই করেছে। এবারে ওই সমস্ত ডায়মন্ড হারবার বা এখানে ওখানকার নেতারা ঢুকছে লক্ষ্য একটাই, যদি এদের ধরে একটা MLA MP হওয়া যায়। সুতরাং ও সিপিএম সামলাক, তৃণমূল সামলাক, আমার দরকার নেই। আমি শুধু তোমাকে একটা কথা বলি, মাইকেল মধুসূদন দত্তের একটা কথা মনে পড়ছে, লাইন, যে নিজ দোষে হায় মজাইলা লঙ্কাপুরি মজিলা আপনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই তাই বলবে, নিজের দোষে আপনি শেষ করে দিলেন নিজের দলকে, পশ্চিমবাংলার রাজনৈতিক ব্যবস্থাকে। এই যে একটু আগে তুমি বললে যে বিচার বিভাগ ঢুকে পড়ছে নির্বাচনী রাজনীতিতে, এটা ভারতে আনপ্রেসিডেন্টেড, কখনো হয়নি। কিন্তু কখন হয়? বিচার বিভাগ কখন ঢুকে পড়ে? যখন এক্সিকিউটিভ তার সমস্ত যে ভূমিকা সেগুলোকে নষ্ট করে ফেলে, তাদের ভূমিকা নষ্ট হয়ে যায়, তারা কাজ করতে পারে না, ভুল কাজ করে। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে এক্সিকিউটিভ, তারা যে অন্যায় কাজগুলো করেছে, ফলে বিচার বিভাগের সামনে একটা বিরাট রাস্তা তৈরি হয়ে গেছে। তোমার মনে আছে কিছুদিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্ট একজন প্রাক্তন বিচারপতির হাতে দিয়ে দিয়েছিল? এটা কখনো হয়েছে ভারতবর্ষে? পশ্চিমবাংলাতে হয়েছে। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবাংলার শাসক দল যা কাণ্ড কারখানা করেছিল, সুপ্রিম কোর্ট সুযোগ পেয়েছে, এবারেও সুযোগ পেল যে বিভিন্ন র্যাঙ্কের জুডিশিয়াল অফিসারদের বসিয়ে দেওয়া। এখন এটা কি গণতন্ত্রের জন্য ভালো? মানে আপনি নিজে অধ্যাপক, একটা ইলেকশন কমিশন বা হাইকোর্ট, তারা এখন পলিটিক্সে ইনভলভ হয়ে গেল তো বিপজ্জনক। এইটা আমি বলছি, রাষ্ট্রবিজ্ঞানে একজন ছাত্র হিসেবে বলছি। সেটা হচ্ছে আমাদের সংবিধানে বা পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক সংবিধানে একটা ব্যালেন্স করা থাকে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। কেউ কারোর কাজে ঢুকবে না, প্রত্যেকে তার জায়গায় তার ভূমিকা পালন করবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই রাজ্যে অন্তত এক্সিকিউটিভের যা ভূমিকা, তাতে আদালতকে বারবার ঢুকতে হচ্ছে। এটা কোনো গণতন্ত্রের পক্ষে ভালো নয়।
এটা সুস্থ গণতন্ত্রের পক্ষে খারাপ। যখন এই দেশে 2004 থেকে 2014 ছিল, বারবার দেখবে যে আদালত ঢুকে পড়তো, কিন্তু 2014 পরে কেন্দ্রে একটা শক্তপোক্ত এক্সিকিউটিভ তৈরি হওয়ার ফলে কিন্তু বিচার বিভাগ আর ঢুকতে পারে না, ঢুকতেও চায় না। কিন্তু পশ্চিমবাংলায় যেটা ঘটলো, এই প্রশাসন, এই শাসন বিভাগের অপদার্থতার জন্য বিচার বিভাগ এই জায়গায় ঢুকে পড়লো। এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ভালো না। আসলে ময়ূক কি জানো তো, আমাদের সাংবিধানিক ব্যবস্থাটাকে এই দলটা এবং এই শাসকরা এই পশ্চিমবঙ্গের অ্যাট র্যানসাম নিয়েছে। ওরা যা খুশি তাই করবে ভেবেছে। এরা ভেবেছে পশ্চিমবাংলা সংবিধানের আওতার বাইরে, এরা ভেবেছে পশ্চিমবাংলা একেবারে স্বাধীন রাষ্ট্র চলছে। কিন্তু সংবিধানের হাতটা আজ হোক কাল সে গলা চাপবেই। আজকে প্রমাণিত হলো সংবিধান, ভারতীয় সংবিধানের হাতটা বড় লম্বা এবং গলা চিপে সে ধরবেই। আজকে ধরেছে, কিচ্ছু করার নেই। এবং একটু আগে জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বললেন, আমি পরিষ্কার বলি, ফার্স্ট উইক অফ মে যদি সরকার গঠন না হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে। কিন্তু বিমলদা একটা জিনিস আমি বলি, আমরা কিছুদিন আগেই খবর করেছিলাম স্পিকার সাহেব কিন্তু সাইনে ডাই করেনি, মানে এখন অবধি বিধানসভার সেশন কিন্তু কন্টিনিউয়াস রেখেছে। তো হলো কি তাতে কিচ্ছু যায় আসে না। যেদিন মন্ত্রিসভা শপথ নিয়েছে সেই দিন অবধি কিন্তু এই বিধানসভা তো কন্টিনিউ হচ্ছে, বিধানসভা তিনি ডিসলভ করেন না, বিধানসভা অটোমেটিক রিজলভ হয়তো। আরে বিধানসভা 5 বছরের পর একটা সেকেন্ডও থাকতে পারে না। আমি তো রাষ্ট্রবিজ্ঞান সামান্য একটু জানি, আমি বলছি যেদিন 5 বছর শেষ হবে তার একটা সেকেন্ড বেশি বিধানসভা থাকতে পারবে না। 5ই মে কিচ্ছু থাকবে না, এক্সিকিউটিভ লেজিসলেটর পশ্চিমবাংলায় কিচ্ছু থাকবে না, এক সেকেন্ডও থাকবে না। আর এখানে একটা লাইনে শেষ করি, গভর্নমেন্টের কোনো ব্যবস্থা সংবিধান রাজ্যে রাখেনি। একটাই রাস্তা, প্রেসিডেন্টস রুল। যদি ঠিক সময়ে ভোট না হয়, ওয়েস্ট বেঙ্গল উইল বি আন্ডার প্রেসিডেন্টস রুল এবং তারপরে ভোট হবে। তার জন্য দায়ী থাকবে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার, অন্য কেউ দায়ী নয়। একদম। আমি জগন্নাথ সরকারের কাছে যাব, আমি সব্যসাচীর কাছে যাব, কিন্তু তার আগে একটা ব্রেকিং নিউজ আমাকে নিতে হচ্ছে। কালকে শনিবার, কালকে অভূতপূর্ব একটা দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের দোষেই হয়তো এই দিনটা বাংলাকে দেখাচ্ছেন। কালকে হাইকোর্টের জজ সাহেবরা তারা মিটিং করবেন এসআইআর নিয়ে। যাদের নথি এখনো আপলোড হয়নি, যাদের কাজ বাকি, সেক্ষেত্রে তাদের বৈধ না অবৈধ বলে স্বীকৃতি দেওয়া হবে, সেটা ঠিক করবে এবার জুডিশিয়াল অফিসাররা। ভাবতে পারছেন, জজ সাহেবরা এবার এটা ঠিক করবেন। মানে ভারতে মামলা এত বেশি, একের পর এক মামলা পেন্ডিং, বিভিন্ন কেসে তারিখ পে তারিখ। এখন বাড়তি কাজের চাপ দিয়ে দেওয়া হলো এই জুডিশিয়াল আধিকারিকদেরকে, যাদের কথা আজ সুপ্রিম কোর্টে বলা হয়েছে। আগামীকাল হাইকোর্টে এই নিয়ে বৈঠক। আমি জগন্নাথ সরকারের কাছে যাব, কিন্তু জগন্নাথ সরকারের কাছে যাওয়ার আগে পিসিআর বলছে আমাকে আরেকটা ব্রেকিং নিউজ দিতে। আমার ডিরেক্টর সাহেব আমাকে বলছে আরেকটা ব্রেকিং নিউজ দিতে। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কালকের মধ্যে স্ক্রুটিনি শেষ হবে না নাকি, আর 3-4 দিনের মধ্যে শেষ হবে স্ক্রুটিনির কাজ। অর্থাৎ কাজ এই সপ্তাহান্তেও করতে হবে এবং এতে এবার জজ সাহেবরাও সামিল হবেন। তবে চূড়ান্ত তালিকা 28 তারিখেই প্রকাশ হবে, কিন্তু সেক্ষেত্রে যেগুলি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, অর্থাৎ বৈধ না অবৈধ সেটি দেখানো যাবে না, সেক্ষেত্রে এই কেসগুলোকে দেখবেন জুডিশিয়াল অফিসাররা, যার মধ্যে কলকাতা হাইকোর্টের জজ সাহেবরা রয়েছেন, ডিস্ট্রিক্ট জাজেরা রয়েছেন এবং জুডিশিয়াল অফিসাররা রয়েছেন। আমি তাদেরকে স্যালিউট জানাচ্ছি, মাননীয় বিচারপতিদেরকে। তারাই শেষ ভরসা একটা নির্ভেজাল স্বচ্ছ ভোটার তালিকা বানানোর। জগন্নাথ সরকার এই মুহূর্তে রয়েছে, দীর্ঘদিনের সাংসদ। জগন্নাথ দা, আপনি যে জেলা থেকে, নদিয়া, সেই নদিয়ার ছবি আমরা বারবার দেখিয়েছি। বিভিন্ন জায়গাতে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এখনও বোধহয় বিভিন্ন জায়গাতে কেন এত লাইনে দাঁড়াতে হচ্ছে, কেন বিজেপি রাস্তায় নামিয়ে আনছে লোককে বলে একটা অ্যাজিটেশন তৈরি করার চেষ্টা হয়েছে। কাজে দিচ্ছে? আপনাদের বিরুদ্ধে হাওয়া ঘুরছে নাকি তৃণমূল কংগ্রেস প্রচার করছে নদিয়াতে? দেখুন মহিন্দা, মূলত প্ল্যান মাফিক মমতা ব্যানার্জির ইশারাতেই সাধারণ ভোটারদের রানি করার জন্যই তারা নিজের লোডিং এর জন্য আপলোড করার জন্য কমিশনের নির্দেশ অনুযায়ী কর্মচারী দেয়নি, ডিএলওদের দিয়েছে ইচ্ছাকৃত ভুল করিয়ে, মানুষকে হয়রানি করে বারে বারে লাইনে দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ হয়রানি করার
কৌশল নিচ্ছে যেহেতু ইলেকশন কমিশনের নির্দেশে এটা হচ্ছে, কেন্দ্রের ইলেকশন কমিশন আর রাজ্যের ইলেকশন কমিশন সবই কেন্দ্রের, যেমন ওখানকার তারা স্বাধীন একটা সংস্থা, তারা রাজ্য সরকারের কর্মচারীর ওপর নির্ভর হয়ে এই ইলেকশন কমিশনের কাজগুলো করাচ্ছিল। আর মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস বারে বারে এই কমিশনের কাজকে দায়ী করছিল বিজেপিকে, অর্থাৎ মানুষকে হয়রানির মূলে বিজেপি, পক্ষান্তরে তা নয়। এখানকার রাজ্যের প্রশাসনের নির্দেশেই সাধারণ মানুষ হয়রানি করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরির জন্য তারা লাইনে হয়রানি করাচ্ছিল, যাকে কোনো ডাকারও দরকার নেই। বৃদ্ধ থেকে আরম্ভ করে বহু লোককে লাইনে দাঁড় করিয়ে বিরক্তি প্রকাশ করাচ্ছিল, যাতে একটা এসআইআর অ্যান্টি বাতাবরণ বাংলায় তৈরি করা যায়, আন্দোলন জোরদার করা যায়। তার জন্য বিএলও দিয়ে তিনি চেষ্টা করেছেন, তার দলদাস বিএলওদের দিয়ে বারে বারে দৃষ্টিভঙ্গি ঘোরানোর চেষ্টা করেছে, এবং তিনি জনতার হয়ে দরদ দেখাতে গেছিলেন সুপ্রিম কোর্টে ওকালতি করতে। সেখানে কি যে ওকালতি করেছেন তার দৃশ্য সারা বিশ্ববাসী দেখেছে, এবং তার সুরাহার কিছুই হয়নি। তারাও তার মানসিকতা বুঝে গেছে। এসআইআর এর উদ্দেশ্য একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা, ইলেকশন কমিশনের কাজ। জগন্নাথ দা, আমি একটু থামাচ্ছি আমি আপনাকে, কারণ এই মুহূর্তে আইপ্যাক নিয়েও আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এসেছে। অনেকগুলো ধাক্কা তৃণমূল কংগ্রেস একসাথে খাচ্ছে। আমি জানি না আইপ্যাকের এই মামলা কি হবে, কিন্তু এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাইজ্জত বারি হয়ে যান, অর্থাৎ মুক্ত হয়ে যান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, কাল এমকে স্ট্যালিন এই একই জিনিস করলে ইডির সাথে, বা অরবিন্দ কেজরিওয়াল করলে, বা লালু প্রসাদ যাদবের দল করলে, এটাই নিউ নর্মাল হয়ে যাবে না তো? আমি বারবার এই কথাই বলছি, বাংলা ছাড়ুন, ভারতের বিভিন্ন জায়গায় এটা হয়ে গেলে কাল মাফিয়ারা যদি এটা ইডি সিবিআই অফিসারদের সাথে করে এবং বলে যে তুমি মুখ্যমন্ত্রীকে আটকাতে পারলে না, আমাকে আটকাচ্ছ, তাহলে সংবিধানকেই চ্যালেঞ্জ করা হবে না তো? একটা ব্রেকিং নিউজ, এবং তারপরে সব্যসাচীর কাছে যাবো, এবং ততক্ষণে জগন্নাথ সরকারেরও আমরা কানেক্টিভিটিটা দেখে নেবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে আইপ্যাক মামলায় হলফনামায় আরও বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দুই নিরাপত্তা সংস্থার মধ্যে শারীরিক সংঘর্ষ এড়াতেই তল্লাশি থামাতে হয়েছিল প্রতীক জৈনের বাড়িতে, দাবি করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কি লজ্জাজনক পরিস্থিতি ভাবুন, ইডি এবং পুলিশ মারপিট করছে, এরকম একটা জিনিস মিডিয়ার সামনে সেদিন হয়তো গোটা দেশ দেখত। এই লজ্জাজনক পরিস্থিতিকে থামানোর জন্য সেই সময় মাঝপথে তল্লাশি বন্ধ করে দিতে হয়। পুলিশের সাহায্যে জোরপূর্বক তথ্য নিয়ে যাওয়া শুধু নয়, নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে শারীরিক সংঘর্ষ এড়ানোর জন্য ইডির সামনে তল্লাশি কার্যক্রম সমাপ্ত করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। মারাত্মক অভিযোগ। বিমল দা হাত তুলছেন, 30 সেকেন্ডস বিমল দা, তারপরে আমি সব্যসাচীর কাছে বলবো। সেটা হচ্ছে যে সেদিন যা কাণ্ড কারখানা ঘটেছিল এটাকে কেন্দ্র করে ইডির অফিসাররা পরিষ্কার, তারা কিন্তু সাংবিধানিক পদকে গুরুত্ব দিয়েছিলেন। একজন সংবিধান শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সঙ্গে যদি শারীরিক সংঘর্ষে জড়াতো, অনেকে বলেছিল বিষয়তে সিপিএমের লোকেরা মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেওয়া হলো কেন। উনি যেভাবে ঢুকেছিলেন তার অফিসারদের নিয়ে, সেখানে যদি ইডি বাধা দিতে যেত একটা সংঘর্ষ হতো, এবং সেটা ভারতের সাংবিধানিক কাঠামোর পক্ষে একটা দীর্ঘস্থায়ী খারাপ নজির হয়ে থাকতো। আমি তো ইডিকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো নিজেকে রেজিস্ট করার জন্য। এবার আদালতের উচিত ব্যাপারটা দেখা, কেউ যদি এই কাণ্ড করে পার পেয়ে যায় তাহলে আগামী দিনে কেউ আর ইডিকে মানবে না, কিচ্ছু করবে না, যা খুশি তাই করে পার পেয়ে যাবে। এবং এইরকম একটা ডিপ স্টেট, ওই যে প্যাক না কি সব প্যাক বলছে, ওগুলোর নাম ধরতে আমার বিচ্ছিরি লাগে। ওরা হচ্ছে ডিপ স্টেট, আমেরিকা দেখার দরকার নেই, পশ্চিমবাংলা এখন ডিপ স্টেট চালাচ্ছে। দেখ, পশ্চিমবাংলায় এসে দেখে যান, যারা গবেষণা করুন। আমি ইডিকে ধন্যবাদ জানাবো, তারা সাংবিধানিক কাঠামোকে রক্ষা করেছেন, নইলে সেদিন আর কিছু বিচ্ছিরি ঘটনা ঘটতে পারতো। আমি সব্যসাচী ভট্টাচার্যের কাছে যাব। সব্যসাচী, কি মনে হচ্ছে, মানে সমস্ত দিক থেকে তৃণমূল কংগ্রেস চাইছে অনেক কিছু করতে, কিন্তু আদপে তৃণমূল কংগ্রেসেরই বিপদ বাড়ছে। আর এবার তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে না, ভয় পাচ্ছে বলে ভয়টা দেখানোর একটা ভান করছে বোধহয়। দেখুন,
মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এসআইআর প্রক্রিয়ার নাম শুনেছে, উনি এর আগে ওয়াকফ থেকে শুরু করে সিএ যত কিছু বিল ছিল আমাদের কেন্দ্র থেকে করা হয়েছিল, সব কিছুর উনি বিরোধিতা করেছেন। এসআইআরের বিরোধিতা করে উনি বিভিন্ন জায়গাতে লাইনে মানুষ দাঁড় করানোর অভিযোগ, এই জায়গায় মারা যাচ্ছে। সামান্য একটা খড়দার কোনো একটা জায়গাতে একটা ঘটনা ঘটেছিল যেখানে একজন আত্মহত্যা করেছিল, তাকে পর্যন্ত উনি বলেছিলেন যে এসআইআরের আতঙ্কে উনি আত্মহত্যা করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে এমন জায়গাতে নিয়ে গেছে, আমি যে জায়গা থেকে, আমি বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, আমি নিজে 2018 সালে, 2023 সালে, 2021 সালে এনাদের ভোট সন্ত্রাস দেখেছিলাম, ভোট পরবর্তী হিংসা দেখেছিলাম। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উনি তৃণমূল কংগ্রেসের ফোর্স হিসাবে কাজে লাগান, সেটা সবাই জানেন। মালদা মুর্শিদাবাদে আপনি দেখেছেন বিভিন্ন সময় বড় বড় দাঙ্গা থেকে শুরু করে রাস্তা অবরোধ, একের পর এক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এত ভয় কেন পান? উনি প্রথম থেকে এসআইআরের বিপক্ষে ছিলেন। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে আমি আনন্দিত, কারণ সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারটাকে বাঁচিয়ে দিল। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অবিলম্বে পশ্চিমবাংলা থেকে উৎখাত করা দরকার আছে। কারণ 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় বসে, তাহলে আপনি লিখে রাখুন যে পশ্চিমবাংলার অবস্থা কাশ্মীরের থেকে ভয়ঙ্কর হবে। সেটা আমরা সবাই জানি, কারণ বিভিন্ন জায়গাতে যেসব ঘটনা ঘটছে, বোমা কোথাও বিস্ফোরণ হচ্ছে, কালকে পুরুলিয়াতে কোনো একটা জায়গাতে বোমা বিস্ফোরণ হয়েছে, উনি সব জায়গাতে প্রশাসনকে ব্যবহার করে সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দুজন গিয়ে সুপ্রিম কোর্টে করেছেন, এতে আমাদের সাপে বর হয়েছে। যারা পশ্চিমবাংলার নাগরিক, যারা রাষ্ট্রবাদী, যারা দেশভক্ত মানুষ আছেন, যারা পশ্চিমবাংলার ভালো চান, তাদের অন্তত ভালো হয়েছে। কারণ আর যাই হোক 2026-এর ইলেকশনে এই সরকার কোনোভাবেই আসবে না। ঠিক ঠিক। আমি যেহেতু একদম অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মুভমেন্ট আর বিজেপিতে এই মুহূর্তে হচ্ছে। আমাদের কাছে যা খবর আসছে এবং আমাদের কাছে এই মুহূর্তে যে ইনফরমেশনও আসছে বিজেপির মিডিয়া তরফ থেকে, মিডিয়া সেলের তরফ থেকে, বিমলদাও রয়েছেন, জগন্নাথদা তো রয়েছেন, কয়েকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাকে নিতে হবে। এবং এটা যে ঝাঁপিয়ে পড়া বিজেপির মার্চ মাস থেকে, তার একটা লক্ষণ। সর্বশক্তি দিয়ে বিজেপি ঝাঁপানোর চেষ্টা করছে বলে আমাদের কাছে এই মুহূর্তে যা খবর এবং যা ইন্ডিকেশন। এই মুহূর্তে প্রথম যে ব্রেকিং নিউজটা, সংকল্প যাত্রা নিয়ে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে, রথযাত্রার মাধ্যমে সংকল্প যাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রা 9 জায়গা থেকে যাত্রা শুরু হবে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন পথে যাত্রা হবে। মোট 5000 কিলোমিটার পথ অতিক্রম করবে বিজেপি। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ওপর দিয়ে চলবে এই যাত্রা। 300টি ছোট জনসভা ও 64টি বড় জনসভা হবে এই যাত্রার মধ্যে। এর পাশাপাশি যা খবর আসছে, আমরা একবার গ্রাফিক্সটা দেখে নিতে চাই, কোন কোন জায়গাতে এই পরিবর্তন যাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রা, যেটি 9 জায়গা দিয়ে এই যাত্রা হবে। দোলযাত্রার দিন এবং ঈদের দিন বাদে 1 মার্চ গড়বেতা, এখনো সম্ভাব্য রুট রায়দিঘি, এই সমস্ত জায়গা দিয়ে বিজেপির এই কনভয় বা রথ, যেটাই বিজেপি বলুক, সেটা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই মুহূর্তে নিজেদের খুঁটি সাজাচ্ছে, মানুষ কোন দিকে যায়। কুলটি, কৃষ্ণনগর, দক্ষিণ, বিভিন্ন জায়গা থেকে এই রথগুলো বিভিন্ন জায়গাতে যাবে। আমি যেহেতু এখানে বিজেপি নেতারা রয়েছেন, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যাচ্ছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, এটাতে কাজ হবে কিছু আপনাদের? মানে বিভিন্ন জায়গাতে উল্টে তৃণমূল কংগ্রেসের প্রতিরোধের মুখে আপনারা পড়বেন না তো? যেভাবে গ্রামের মধ্যে দিয়ে আপনারা বলছেন বিভিন্ন কনভয় বা এই সংকল্প যাত্রার রথ নিয়ে যাবেন, জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি ভারতীয় জনতা পার্টির 10টি পরিবর্তন যাত্রায় কোথাও বাধার সৃষ্টি করে, তাহলে পরিবর্তনের সংকল্পে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আরও দৃঢ় সংকল্পিত হয়ে রাস্তায় নামবে, যুদ্ধ করবে। আমরা ঝাঁপিয়ে পড়ছি 1 মার্চ থেকে, এবং তার 60 দিনের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা তৃণমূল কংগ্রেসকে আমরা রাজনৈতিকভাবে পরাস্ত করব, বঙ্গোপসাগরে উপড়ে ফেলব। এটা মেনে রাখুন। এবং তারই পথ তৈরি হবে পরিবর্তন যাত্রার। প্রতিটি যাত্রা পথ ধরে আমরা প্রায় 250 বিধানসভার উপর দিয়ে এই যাত্রা নিয়ে যাব। আমাদের ছোট বড় মাঝারি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সকলে মিলে রাস্তায় হাঁটবেন, বাইকে চড়বেন, ভাষণ দেবেন, সভা করবেন। না, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে উস্কানির কথা বলছে। আপনারা উস্কানি দেওয়ার জন্য এরকম ভাবে গ্রামে বা ব্লকে ব্লকে এই জিনিসটা করার চেষ্টা করছেন বলে অনেকে বলছে।
এই যাত্রা আসলে আপনারা রামনবমীর সময়ও এই জিনিসটা করার চেষ্টা করেন বলে বারবার বলা হয়। এই যাত্রা মানুষকে সচেতন করার যাত্রা, এই যাত্রা মানুষকে পজিটিভ ভাইবস দেওয়ার যাত্রা, এই ইতিবাচক ভোটে ভারতীয় জনতা পার্টি এবার আমরা যে সরকার গড়তে চলেছি, তৃণমূলের বিকল্প হিসেবে একমাত্র আমরাই যে রাস্তায় রয়েছি, আমরাই যে একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিস্পর্ধী এবং আমরাই একমাত্র চ্যালেঞ্জার এবং উইনার যে হব, তা এই যাত্রা থেকে আপনারা 15 দিনের মধ্যে স্পষ্ট করবেন। বেশ বেশ, আমি বিমলদার কাছে যাব। আমি বিমলদা আপনার কাছে আসছে, কিন্তু আরও দুটো ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে বলে আমি শুনছি। আমার কাছে খবর আসছে যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও কলকাতায় আসছেন এবার। মানে দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লি মডেলও এই মুহূর্তে বাংলায় প্রচার করার জন্য অল আউট খেলছে বিজেপি এই মুহূর্তে। বঙ্গ সফরে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী, কলকাতায় আসছেন রেখা গুপ্তা। 22 ফেব্রুয়ারি রাজ্য বিজেপির মহিলা সম্মেলনে যোগ দেবেন রেখা গুপ্তা। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। কালীঘাট মন্দিরেও যাবেন রেখা গুপ্তা। এবং এর পাশাপাশি আরও যে খবর আমাদের কাছে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নয়, গোটা মোদী ক্যাবিনেটের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং যারা টিম মোদীর সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য, তারাও এবার আসবেন বলে আমাদের কাছে খবর আসছে। দোলের পরেই বাংলায় হাই প্রোফাইল একের পর এক সভা সমাবেশ বিজেপির। মার্চের মাঝামাঝি ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। ব্রিগেডে সম্ভাবনা রয়েছে জাতীয় স্তরের নেতাদেরও আসার বাংলায়। কারা এই মুহূর্তে, বিমলদার কাছে যাওয়ার আগে, কারা এই মুহূর্তে আসছেন বলে সম্ভাব্য এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত নেতা যারা রয়েছেন তাদের নাম আপনারা দেখছেন, কিন্তু কেন্দ্রীয় স্তরে যারা যারা আসছেন, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আসছেন, স্মৃতি ইরানি, নজরকাড়া নেতৃত্ব, দিল্লি থেকে একের পর এক হেভিওয়েট তারকা যারা আসছেন, জেপি নাড্ডা, অমিত শাহ, স্মৃতি ইরানি, নীতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং এই মুহূর্তে আসছেন বিভিন্ন জেলায়। নীতিন গডকরি আসছেন, নীতিন গডকরি ইতিমধ্যে। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের সাফল্যের পরে, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশ থেকে আসছেন। বিমলদা, মানে ভোটের দামামা বেজে গেল। আপনাদেরই আমি প্রেস রিলিজগুলো দেখছিলাম, আপনার নাম সহ বিভিন্ন প্রেস রিলিজ আসছে আমি দেখছিলাম। মানে আপনাদের কাজ বাড়লো, কিন্তু কাজের কাজ কি কিছু হবে? এত মানে তৃণমূল যে কথাটা বলে, এত প্লেন আসা যাওয়া করবে, ডেলি প্যাসেঞ্জারই হবে। আমি তোমাকে একটা কথা বলি, 2021 সালের 2রা মের পরে কত হাজার বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল তোমরাই টেলিভিশন চ্যানেলে দেখিয়েছো। অনেক টেলিভিশন চ্যানেল তখন ভয়ে দেখাতো না, তোমরা দেখিয়েছো, ধন্যবাদ তোমাদের। কতজন বিজেপি কর্মী খুন হয়েছিল তোমরা দেখিয়েছো। মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে 60 বছর বয়সী বৃদ্ধা, 17 বছর বয়সী কিশোরীকে রেপ করা হয়েছিল। তারা বাঁচতে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চেয়েছিল, তোমরা দেখিয়েছো। 2021 সালের 2রা মের পরে মানুষের কষ্ট দেখে তৎকালীন রাজ্যপাল আসামে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। আমি মেদিনীপুরের মানুষ, আমি জানি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার কত মানুষ, কেউ উড়িষ্যা, কেউ ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছিল, কাউকে হাজার হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল। ময়ূক, তারপরেও বিজেপির ভোট কমেনি। বিজেপির কর্মীরা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে এখনও। এরাই কিন্তু বদল আনবে। আমরা কিন্তু, অনেক মিডিয়া বলে যে এই সময়ে মমতা ব্যানার্জি যদি বিরোধী নেত্রী হতেন কি করতেন। উনি যা করেছিলেন তার ফল পশ্চিমবঙ্গবাসী ভোগ করছে। আমরা এটা কখনো করব না। আমরা পশ্চিমবাংলায় সংবিধানের শাসন প্রতিষ্ঠা করব, যাতে আগামী দিনে ভোট হলে একটা মানুষকে ঘর ছাড়তে না হয়, আগামী দিনে একটা মানুষকে ভোট দিতে আটকানো না হয়, একটা মায়ের কোল খালি না হয়। বিজেপি সেটাই করবে, কিন্তু তার জন্য এটাও বলে রাখছি, আজ অবধি যারা মানুষের ওপর এই কষ্ট দিয়েছে, আইনের সামনে ওদের দাঁড়াতে হবে। আমার সময় একেবারে শেষ। আমি জগন্নাথ সরকার, সাংসদ জগন্নাথ সরকারের কাছে আরেকবার যাব। জগন্নাথ দা, এত নেতা আসছেন, আপনাদের টোটাল মানে টিম নরেন্দ্র মোদীর স্টার ব্যাটসম্যানরা আসছেন, কাজের কাজ কিছু হবে না? তৃণমূল কংগ্রেস যে কথাটা বলে, আসবেন যাবেন, ডেলি প্যাসেঞ্জারই হবে, চার্টার্ড বিমান নামবে, কিন্তু তৃণমূল কংগ্রেসই এবার জিতবে। দেখুন, গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে, সংগঠন বলে না। 11তে বাতাবরণ সিপিএম এর ছিল, বাড়ি বাড়ি পর্যন্ত সংগঠন ছিল, কিন্তু সিপিএম গোহারা হেরেছিল। সেই 11তে যেখানে কোনো অন্য দলের ঝান্ডা ছিল না, সেই এলাকায় ভোট পড়েছিল। এবার বাংলার জনগণ জেগে উঠেছেন, তারা মমতার যে দুর্নীতি তারা সচক্ষে দেখছেন, কিভাবে ওকালতি করছেন যে ওই বাংলাদেশি মুসলিম ভোটার, রোহিঙ্গা ভোটার রাখার জন্য এবং চুরি গোপনীয় করার জন্য তিনি নিজে ফাইল চুরি নয় ডাকাতি করে আনছেন।
পুলিশ নিয়ে গিয়ে আদালতও নজর রেখেছেন, তার শাস্তির ব্যবস্থা অবশ্যই হবে। আর তা যদি না হয়, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাই থাকবে না। তাহলে সরকারি সাংবিধানিক পদে বসে যা কিছু করা যাবে, বিচারের অধীনে তিনি থাকেন না। বেশ। তাই মমতা ব্যানার্জির শাস্তিও হবে এবং এটা আস্তে আস্তে যে একদম এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা 356 রয়েছে দিকে হচ্ছে শেষ এবং শেষ বিচার ব্যবস্থা পরিণতি বাংলার আমাদের মানুষ দেখবে। বাংলায় অনেক ধন্যবাদ জগন্নাথ সরকার, জগন্নাথ চ্যাটার্জি, বিমল দাস, সব্যসাচী, প্রত্যেককে অনেক ধন্যবাদ। কিন্তু আবারও একটা শেষ কথা বলছি, শনি রবিবার জুডিশিয়াল অফিসার, বিচারপতিরা, বিচারকরা যে কাজটা করবেন, আমরা অন্তত হাত জোর করে বলছি অসংখ্য ধন্যবাদ। এবং প্লিজ, কলকাতা হাইকোর্ট বিভিন্ন সময়ে আমাদেরকে বিচার দিয়েছে। সিবিআই, ইডি আজ বিভিন্ন মামলায় যে আছে, কলকাতা হাইকোর্টের জন্যই আছে। জবাব চায় বাংলা বিচার ব্যবস্থার। অনেকে দেখছেন হয়তো, আমি বাংলার মানুষের হয়ে হাত জোর করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলছি যে এবার একটা স্বচ্ছ তালিকা বাংলাদেশি বিহীন, রোহিঙ্গা ভোটার বিহীন প্লিজ তৈরি হোক। এবং জজ সাহেবরা যারা অনেক অনেক সাহায্য করেছেন আমাদের বিচার পাইয়ে দিতে, এবার আপনারা দেখুন, মাননীয় বিচারপতি যারা রয়েছেন, প্লিজ দেখুন কবে এই তালিকাটা পাবো, তার জবাব কিন্তু বাংলার মানুষ চায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। MDH